তবেই না গণসঙ্গীতের একটা অন্য মাত্রা তৈরি হলো সলিল চৌধুরীর জীবনে এবং দর্শনে। এই গণটার বীজটা আছে ওই আসামের দূর প্রত্যন্ত চা বাগানে, লতাবাড়ি চা বাগানে। এবং সেখানে কারা সেই চা বাগানের, আমরা জানি চা বাগানের কুলি কামিনরা হচ্ছে সাধারণ যে গণ তারা। এবং আসামের চা বাগান, আপনারা জানেন যে আসামের চা বাগানের একটা বিরাট ডিসপ্লেসমেন্টের ইতিহাস আছে, তাই না? আমরা যে পুরুলিয়ার বীরভূমের ঝুমুর গানে শুনি জল মিনি আসাম যাব, তো এই পুরুলিয়া থেকে, পশ্চিম থেকে, বাংলার দূর দূর অন্যান্য প্রান্ত থেকে যারা কোনোদিন চা গাছ দেখেনি, যারা কোনোদিন ঠান্ডার জায়গা দেখেনি, এরকম জায়গায় শ্রমিকদের নিয়ে যাওয়া হয়েছিল। এই যে ডিসপ্লেসমেন্টটা, এই ডিসপ্লেসমেন্টটা একইভাবে নানান ডিসপ্লেসমেন্ট। একদিক থেকে এটা অবশ্যই পেশাগত জীবিকাগত ডিসপ্লেসমেন্ট, এটাও একটা উদ্বাস্তু হওয়া, নিজের দেশের মধ্যেই আরেকবার শরণার্থী হওয়ার মতো ব্যাপার, উদ্বাস্তু হওয়ার মতো ব্যাপার। যে যেখানকার নয়, যে মাটি চেনে না, পুরুলিয়ার টাঁড় মাটির মানুষকে যদি এখন উত্তরবঙ্গের চা বাগানের সোদা মাটিতে গিয়ে ফেলে দেওয়া হয়, তাহলে সে সেখানে যেরকম ভাবে ডিসপ্লেসড ফিল করবে, যে উদ্বাস্তু বা শরণার্থী ফিল করবে, তাকে অন্য দেশে যেতে হবে না, এমন নয় যে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই তার কিন্তু স্বদেশের মধ্যেই তার একটা ডিসপ্লেসমেন্ট হলো। তো সেই রকম আসামের চা বাগানে সেরকম নানান ধরনের গণ, নানান জাতের মানুষ, সেখানে ওখানকার ভূমিপুত্ররা আছে, আবার সেখানে নেপালিরা আছে, সাহেবী চা বাগান, অতএব সাহেবরা সেখানে আছে, এবং সেখানে শিক্ষিত বাঙালি আছে, এই ডাক্তারবাবু আছেন এরকম, আর মদেশিয়া কুলি কামিন আছে। এই নানান একটা বহু বর্ণ বিচিত্র কিন্তু একটা মাস, সেইখানে একটা শিশুর জন্ম হচ্ছে, বা একটা শিশু প্রথম দেখছে একটা পরিবেশ, চা বাগানের পরিবেশ। এবং কি দেখছে যে তার বাবা ডাক্তার জ্ঞানেন্দ্রনাথ চৌধুরী, তিনি পেশায় ডাক্তার, কিন্তু সারাদিনের শেষে রাত 9টার পরে তিনি কলের গান চালান। কলের গানে কি চালান? কতগুলো ইংরেজি বাজনার রেকর্ড আছে। আমার একবার এই প্রশ্নটা আমাদের কখনো মাথায় আসে না, যে এই যে বিপুল অর্কেস্ট্রেশন সলিল চৌধুরী, তার তো কোথাও থেকে একটা স্ফুরণ হবে। আমরা জানি যে সত্যজিৎ রায়েরও একটা বিরাট ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের একটা ওরিয়েন্টেশন ছিল। তো সলিল চৌধুরীর ওয়েস্টার্ন মিউজিকের বা বিশ্ব সঙ্গীতের ওরিয়েন্টেশন কোথা থেকে এলো? এই জায়গাটা থেকে এসছে, এইখানে তার বীজটা। বাবা চা বাগানের, বাংলা থেকে বহু দূরে একটা চা বাগানের ডাক্তারবাবু হাসপাতালের, এবং সেইখানে তিনি রাত্রেবেলা সব কাজ সেরে এসে কলের গানে তিনি ইংরেজি, তার শতখানেক বাজনার রেকর্ড ছিল, সলিল চৌধুরী লিখেছেন স্মৃতিকথায়, এবং সেইগুলো শুনতেন। এবং সেইগুলো শুনতে শুনতে পরিবেশটার মধ্যে থেকে সেই সঙ্গীত তার অর্জন, মানে ওই অজান্তেই একটা সাংগীতিক জ্ঞান, একটা সত্তা, একটা অন্যরকম একটা বোধ তার অর্জিত হয়েছিল সলিল চৌধুরীর জীবনে। তো সেটা কি করে মেশে একটা ছোট শিশুর জীবনে? তো ওরকম ভাবে মিশবে না। আমরা শিশুকে যেখানেই যে অবস্থাতেই পরিবেশে আপনি ফেলে দেবেন, সে সেটা অ্যাকোয়ার করে নেয়, সেটা ভাষা হোক, সংস্কৃতি হোক, আমরা জানি। কিন্তু আর কিরকম সেই সংস্কৃতিটা কিরকম? দেখুন কিরকম গণের ধারণা ঢুকছে সলিল চৌধুরীর মধ্যে, শিশু সলিলের মধ্যে। তিনি দেখছেন যে তার বাবা শিক্ষিত, পরিশীলিত, মার্জিত একজন বাঙালি ভদ্রলোক, তাই তো? বাঙালি ভদ্রলোক সম্প্রদায়ের প্রতিনিধি তিনি জীবিকা সূত্রে পড়ে গেছেন ওই জায়গাটার মধ্যে। তিনি কি করছেন? পুজোর সময় নাটক করাবেন। পুজোর সময় নাটক বাঙালি জীবনের অঙ্গ, বহু কাল ধরে চলে আসছে। কাদেরকে দিয়ে নাটক করাবেন? কে সেখানে নাটক করে? কার সেখানে থিয়েটারের বোধ আছে? সব তো অশিক্ষিত কুলি কামিন, এই মদেশিয়া লোকজন, না নেপালি লোকজন, আর এরা তো কেউ বাংলাই বলতে পারে না। নানান রকম মিক্সড কেউ ল্যাঙ্গুয়েজ বলে, দক্ষিণ ভারত থেকেও আসা, ডিসপ্লেসড হয়ে আসা মানুষজন আছে। তো সেই মানুষদের নিয়ে বাবা ঠিক করলেন কি করবেন? বেহুলা পালা করবেন। বেহুলা একেবারে বাংলার গ্রাম জীবনের একদম মিথোলজিক্যাল এবং একদম যেটা আমাদের বলে আর্কেটাইপাল একটা কাজ। সেটা অভিনীত হবে আসামের চা বাগানের মধ্যে পুজোর সময় একটা নাটক হিসেবে। তো তার মানে বেহুলা পালা মানে সেখানে চাঁদ সওদাগর আছে, সেখানে স্বয়ং মনসা আছেন, এগুলো তো ক্যারেক্টার, তাদেরকে তো কাস্ট করতে হবে।
তো একজন বুড়ি, কামি বুড়ি, সত্যিই মনসার মতো একজন কামি বুড়ি, খ্যানখ্যানে বুড়ি, সেই বুড়িকে পাওয়া গেল, সে হবে মনসা। সে একটু বাংলা বলতে পারে একমাত্র। আচ্ছা, চাঁদ সদাগর কে হবে? চাঁদ সদাগর হলো হাসপাতালের যে জমাদার, মেথর, ঝাড়ুদার, জমাদার, সেই জমাদার হবে। সে এক বর্ণ বাংলা বলতে পারে না, কারণ সে, তার নাম মান্নিয়া, সে এসেছে কর্ণাটক থেকে একদা। সে তেলুগু ভাষা বলতে পারে, শুধু তেলুগু ভাষায় চাঁদ সদাগর কি করে কথা বলবে? সুতরাং বাবা বললেন যে ওর বিরাট তাগড়াই, কেন তাকে কাস্ট করা হয়েছে? বিরাট তাগড়াই, লম্বা চওড়া আর মোটা গোপ, সেই জন্য তার চেহারা দেখে তাকে চাঁদ সদাগর হিসেবে কাস্টিং করা হয়েছে। তো সে বললেন যে না না বাবা, তোমাকে তেলুগু বলতে হবে না, তুমি হ্যাঁ হুঙ্কার টুঙ্কার দেবে চাঁদ সদাগরের হয়ে, ওতেই হয়ে যাবে, এরকম ব্যাপার। এরকম করা হয়েছে। বেহুলা কে হবে? তখনকার দিনের সাহেবরা ওই চা বাগানেরই যে মেয়েরা, কেউ সাঁওতাল, কেউ নেপালি, কেউ তাদের মধ্যে যারা দেখতে শুনতে ভালো, তো বড় মেজো ছোট সাহেবরা অনেক সময় এরকম দেখতে শুনতে ভালো মেয়েদেরকে বিয়ে করে নিত। এবার তারা হতো দেশি মেম। এবার এই দেশি মেম এবং পশ্চিমা সাহেব, এদের দুজনের বিবাহ সূত্রে যে সন্তানেরা হতো, সেই সন্তানেরা হতো দোআঁশলা। এবং অনেক সময় দেখা যেত যে কোনো একটি ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করেছে, তার মুখখানা, তার নাকটা হয়তো বোচা, কিন্তু তার চুলটা হয়তো সোনালী, এরকম হতো। তো সেরকম একটি মেয়েকে পাওয়া গেল, যার নাম হচ্ছে সুখিয়া। সে সোনালী রঙের একজন ব্লন্ড, সোনালী চুলের একজন ব্লন্ড। হ্যাঁ, এদিকে কিন্তু সে ওরকম সাহেব এবং একজন সাঁওতালি মেয়ের ওর মানে সাহেবের ঔরসজাত এবং এরকম সাঁওতালি মেয়ের ফিচার্স পাওয়া, কিন্তু খুব মিষ্টি দেখতে। তাকে বাবা ঠিক করলেন যে বেহুলা হবে। এবার এদেরকে নিয়ে হলো রিহার্সাল দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবার তখনকার দিন এটা খেয়াল করে দেখুন, সলিল চৌধুরীর জন্ম 1925, অতএব এটা 1925, 26, 27, 28 এরকম সময় নিশ্চয়ই কথা হচ্ছে। এবং তখন অফকোর্স তখনও কেউ মেয়েরা পাঠ করতো না নাটকে, ছেলেরাই মেয়ে এসেছে পাঠ করতো তখনও, বিশেষ করে ওরকম প্রত্যন্ত গ্রামে গঞ্জে, মফস্বল শহরে, আধা শহরে, চা বাগানের মধ্যে ওরকম ভাবে। সুতরাং একটা বিরাট হইচই পড়ে গেল যে কি মেয়েরা অভিনয় করবে, তার উপর এই সমস্ত অশিক্ষিত অসভ্য লোকজন, ছেলেপুলে, মেয়েটে, এরা কি করে এসে মঞ্চে অভিনয় করবে, এইসব নিয়ে বিরাট হেউঢেউ পড়ে গেল। কিন্তু বাবা একদম এক কাটটা, সলিল চৌধুরীর বাবা, যে এদেরকে দিয়েই আমি, এই গণকে দিয়েই, এই মাসকে দিয়েই আমি পালা অভিনয় করাবো, বেহুলা অভিনয় করাবো। এবং সেটা তিনি দেখছেন, শিশু সলিল সেটা দেখছেন। তারপর একটা বিরাট ক্যাঁচাল হলো এবং বলা হলো যে না, এরকম এই নাটক হবে না। বাবা 2-3 দিন গুম হয়ে রইলেন, তারপরে তিনিও গিভ ইন করলেন, যে সারেন্ডার করলেন, বলে যে আচ্ছা ঠিক আছে, ছেলেরাই মেয়ে সাজবে। ওটা হলো না। কিন্তু তিনি প্রত্যেকটি ক্ষেত্রে তার বাবা এই ধরনের যারা সহজ সাধারণ মানুষ, যাদের মধ্যে তিনি ডাক্তারিটা করতেন, তিনি সাহেবদের ডাক্তারিও করতেন বটে, কিন্তু এই মানুষগুলো, এই যে অশিক্ষিত, তথাকথিত অশিক্ষিত, নিচু জাতের, নিম্ন বর্গের, এদের জন্য তার প্রাণ কাঁদত বাবার। এবং সলিল চৌধুরী নিজে লিখে গেছেন যে তিনি সাহেবদের কাছে গিয়ে আবদার করতেন, আমার বাবা, যে একটু ভালো ওষুধ আনাও, এরা তো সব না খেতে পেয়ে, মানে ওষুধ না খেতে পেয়ে মরে যাচ্ছে, কলেরা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, দু একটা সাধারণ ওষুধ তো খেলেই তো এটা এদের আর ঠিক থাকতে পারে। কিন্তু সাহেবদের যে শাসন এবং শোষণ, সেই ওষুধগুলো সাহেবদের জন্যই বরাদ্দ হতো, ওদের জন্য কিছু দেওয়া হতো না। এবং চোখের সামনে তারা মারা যেতেন অবর্ণনীয় যন্ত্রণা, দুঃখ, কষ্ট পেয়ে, এবং সে অস্বাস্থ্যকর পরিবেশে। পোকায় কামড়েছে, টাইফয়েড হয়েছে, হ্যাঁ, সেপসিস হয়ে যাচ্ছে কোনো একটা ক্ষতস্থান থেকে, এই সমস্ত কিছু তিনি দেখেছেন। কিন্তু তার কোনো সম্বল ছিল না। তার বাবার সম্বল ছিল একটা স্ক্যালপেল আর 2-1 কাঁচি, ছুরি, এইটুকু মাত্র, তার বেশি। তিনি সাহেবদের কাছে একটা মাইক্রোস্কোপ পর্যন্ত চেয়েছিলেন, কিন্তু পাননি। কিন্তু এই পাশাপাশি, এই অনেক অপ্রাপ্তির পাশাপাশি, শিশু সলিল দেখে এসেছেন এই চা বাগানের সুর, শুনে এসেছেন চা বাগানের সুর, দেখে এসেছেন এই আরণ্যক প্রকৃতি আসামের,